ওয়েলকাম টু সায়েন্স টিউশন 2023 চ্যানেল। আজকে ফার্স্ট সেমিস্টারে তোমাদের বিশেষ প্রস্তুতির জন্য দুটি চ্যাপ্টার থেকে আলোচনা করব। প্রথম চ্যাপ্টার হলো জল এবং তারই সাথে শব্দ, অর্থাৎ জল এবং শব্দ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। মাঝে মাঝে তোমরা স্ক্রিনটাকে বা ভিডিওটাকে পজ করে কোশ্চেনের আনসার গুলো লিখে নেবে। তো প্রথম প্রশ্ন দেখো, আয়নমুক্ত জল এবং পাতিত জল কোনটি বেশি উপযোগী? আয়নমুক্ত জল ইংরেজিতে আমরা বলি ডি আয়োনাইজড ওয়াটার। এখন প্রশ্ন কিভাবে তৈরি হয়? দেখো, তোমাদের পড়ানোর সময় বলেছি যে আয়ন এক্সচেঞ্জ রেজিম, মূলত এটা এক ধরনের সিনথেটিক জৈব রাসায়নিক পদার্থ, যার থেকে কি হয় না, যেটাকে ব্যবহার করে আমরা জল থেকে কি করি না, খনিজ লবণের যে আয়ন, খনিজ লবণের আয়নগুলোকে আমরা দূর করি। তো সেই আয়নগুলোকে দূর করলে আমরা পেয়ে যাই আয়ন মুক্ত জল। তো এই জলটা মানে কোথায় ব্যবহার করা হয় নরমালি? মূলত এটা আমরা ব্যবহার করি পরীক্ষাগার বা ল্যাবে রাসায়নিক পরীক্ষা করার জন্য, জৈবিক বায়োলজিক্যাল টেস্টের জন্য, যেগুলো প্যাথোলজিক্যাল ল্যাব, এবং ক্যালিব্রেশন মানে কিছু ক্যালিব্রেশন আছে পদ্ধতি যেগুলো ল্যাবে করা হয়। নেক্সট আছে ইলেকট্রনিক্স, ব্যাটারি, সার্কিট বোর্ড ইত্যাদি পরিষ্কার করতে, ঔষধ শিল্প, ইনজেকশন এবং ঔষধ তৈরি করতে, এবং এবং কিছু কিছু পিওর ওয়াটারের যেখানে প্রয়োজন সেক্ষেত্রে যেমন ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, শিল্প কলকারখানায়। আর এর সুবিধা খুবই শুদ্ধ এবং কোনো খনিজ লবণ নাই। অসুবিধা, এটা দৈনন্দিন ব্যবহারের জন্য উপযোগী নয়। কিন্তু প্রশ্ন এইটাই আসে যে আসলে আয়নমুক্ত জল এবং পাতিত জল কোনটি দৈনন্দিন ব্যবহারের জন্য অধিক উপযোগী? তাহলে এখানে উত্তরটা আমরা লিখবো যে কোনোটি নয়, কোনোটি অধিক উপযোগী নয়, দৈনন্দিন ব্যবহারের জন্য উপযোগী নয়, কারণ শরীরে কিছু খনিজ লবণের প্রয়োজন। তাই আমাদের আয়নমুক্ত জল কখনোই বা পাতিত জল কোনোটি উপযোগী নয়। প্রসঙ্গক্রমে পাতিত জল নিয়ে আমরা একটুখানি বলবো। পাতিত জল কিভাবে তৈরি হয় না, জলকে তোমরা যখন কেটলিতে ফোটাচ্ছ বা হাঁড়িতে ফোটাচ্ছ, হোয়াট এভার যেভাবেই ফোটানো না কেন, বা এই যে সাধারণভাবে যে দৈনন্দিন জীবনে আমরা দেখি লেকস, পন্ডস, মানে হ্রদ, সমুদ্র, নদী, সমস্ত জল বাষ্পীভূত হয়। তো বাষ্পায়নের পর এবার এক সময় কি হয়, সেটা ঠান্ডা হয় এবং ফিরে আসে বৃষ্টি রূপে। আবার তুমি কেটলিতে যখন করছো তখন নর্মালি একটা কেটলির মুখে যদি প্লেট ধরো, তাহলে কি হবে, সেই জলটা ঠান্ডা হয় এবং প্লেটের পরে টপটপ করে পড়তে থাকে। এইভাবে যে জলটা আমরা সংগ্রহ করব সেটা হলো পাতিত জল। তাহলে বৃষ্টির জলও একটা পাতিত জলের উদাহরণ বলা যেতে পারে। ব্যবহার, এটি ঔষধ শিল্প, ব্যাটারি, পরীক্ষাগার এইগুলোতে ব্যবহার করা হয়। এইগুলো তোমরা লিখে নেবে। সুবিধা, আয়নমুক্ত জলের মতো শুদ্ধ, কিন্তু আয়নমুক্ত জলের তুলনায় তৈরি করা খুবই সহজ। আয়নমুক্ত জলের তুলনায় এটা তৈরি করা আরো ইজিয়ার। অসুবিধা, দৈনন্দিন ব্যবহারের, দেখো এটা আবার বলা হচ্ছে যে দৈনন্দিন ব্যবহারের জন্য উপযোগী নয়। তো এখানে যদি প্রশ্ন করা হয় যে কোনটি বেশি উপযোগী, তাহলে দৈনন্দিন ব্যবহারের জন্য আয়নমুক্ত বা পাতিত জল কোনোটি উপযোগী নয়, শরীরের জন্য কিছু খনিজ লবণ প্রয়োজন। ওকে, তবে ব্যবহারের জন্য কোনটি কোনখানে ব্যবহার করবে সেই ব্যবহারের উপর নির্ভর করে আমরা কিন্তু কখনো আয়নমুক্ত কখনো পাতিত জল ব্যবহার করি। নেক্সট দেখো প্রশ্ন, জলে স্থায়ী এবং অস্থায়ী ক্ষারতা সৃষ্টির জন্য দায়ী লবণগুলি কি কি? তো আমরা জানি যে জলের দু ধরনের ক্ষারতা হয়, একটা স্থায়ী ক্ষারতা এবং আরেকটা অস্থায়ী ক্ষারতা। তো এই ক্ষারতাগুলি আসলে বিভিন্ন ধরনের যে লবণ, সেই লবণের উপস্থিতির কারণে হয়। বিভিন্ন প্রকারের যে লবণগুলো আছে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, যেমন এখানে পরিষ্কার আমরা দেখো আলোচনা করছি। অস্থায়ী ক্ষারতা আসলে মূলত ক্যালসিয়াম, এবং এটা তুলবে, অস্থায়ী ক্ষারতা মূলত ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এর বাইকার্বনেট লবণের উপস্থিতির কারণে হয়। তো
তো এখানে তোমরা যদি বলো যে স্যার সংকেতগুলো, এই যে ক্যালসিয়াম বাইকার্বনেট হচ্ছে এটা CaHCO3 হোল 2, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট MgHCO3 হোল 2। নর্মালি এই লবণগুলি একটু উত্তপ্ত হলে জলকে যদি তুমি হিট করো, জল যদি উত্তপ্ত হয় তাহলে এরা কি হয় না, এদের জলে অদ্রাব্য যৌগ ক্যালসিয়াম কার্বনেট বা ম্যাগনেসিয়াম কার্বনেট বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এগুলো তৈরি করে এবং সঙ্গে সঙ্গে কিছু কার্বন ডাইঅক্সাইড গ্যাসও নির্গত হয়ে যায়। তাহলে জলকে সহজে সামান্য ফুটিয়েই কিন্তু এই অস্থায়ী ক্ষারতা দূরীকরণ করা যায়। তো এই অস্থায়ী ক্ষারতা সৃষ্টিকারী যদি লবণগুলোর কথা বলা হয় তাহলে তোমার দিকে এই লবণগুলো উল্লেখ করতে হবে, ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম বাইকার্বনেট এবং ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট ইত্যাদি। নেক্সট, স্থায়ী ক্ষারতার জন্য দায়ী লবণগুলি কি? স্থায়ী ক্ষারতা মূলত সৃষ্টি হয় ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের সালফেট বা ক্লোরাইড লবণের, এখানে আয়রন কথাটাও যোগ করবে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং আয়রনের সালফেট বা ক্লোরাইড লবণের জন্য। তো ক্যালসিয়াম সালফেট CaSO4, ম্যাগনেসিয়াম সালফেট MgSO4 এই লবণগুলি সাধারণত জলে দ্রবণীয়, তাই এর দিকে সামান্য যে তাপ দেবে বা চুন যোগ করবে এইভাবে কিন্তু কখনোই কি করা যাবে না, এই ক্ষারতা দূরীকরণ করা যাবে না। ক্যালসিয়াম ক্লোরাইড আবার ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা আয়রন সালফেট, আয়রন ক্লোরাইড, আয়রন মানে FeCl3 এই লবণগুলো জলে মানে কম বেশি দ্রাব্য, তো এই দ্রবীভূত হওয়ার কারণে এর দিকে কলিচুন অ্যাড করে বা ফুটিয়ে সহজে উত্তপ্ত মানে সহজে এই ক্ষারতা দূরীকরণ করা যায় না। ক্ষারতা তাহলে দু ধরনের হলো, আমরা সংক্ষেপে যদি মনে করি, অস্থায়ী একটা স্থায়ী। অস্থায়ীর জন্য এই আয়রন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এদের বাইকার্বনেট, আর স্থায়ী ক্ষারতার জন্য ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রনের ক্লোরাইড এবং সালফেট। আচ্ছা, নেক্সট দেখো যেটা আলোচনা করব এখানে, হ্যাঁ দেখো এখানে বলা হচ্ছে যে রেজিনের সাহায্যে জলের স্থায়ী ক্ষারতা দূরীকরণ, অর্থাৎ যদি প্রশ্ন করা হয় জলের স্থায়ী ক্ষারতা দূরীকরণের একটি সহজ এবং কার্যকরী পদ্ধতি কি, না সেটা বলবে রেজিন। তো রেজিন একটা কৃত্রিম জৈব সিনথেটিক যৌগ, আসলে জৈব যৌগ বলি এগুলোকে, এগুলো কৃত্রিম ভাবে তৈরি করা হয়। তো এটি কি করে না, কঠিন যে লবণ মানে জলের থেকে যে সমস্ত স্থায়ী ক্ষারতা সৃষ্টিকারী যে মানে লবণ বা আয়ন, যেমন ক্যালসিয়াম ক্লোরাইড, সালফেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এগুলোকে মানে ট্র্যাপ করে বা শোষণ করে নেয়। তো রেজিন মূলত দু ধরনের হয়, একটা আমরা জানি ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিন, সেটা আমরা সংক্ষেপ এটা মানে সেটা সংকেত আমরা এইভাবে লিখতে পারি RaSO3H, অথবা তোমরা লিখতে পারো RaSO3Na। তো দেখো কি হয় না, এরা যখন জলের মধ্য দিয়ে এদের মধ্য দিয়ে যখন তো বেডের মতো থাকে, এই বেডের উপর দিয়ে, অর্থাৎ যখন রেজিনের সাহায্যে জল পরিশোধন করা হয়, জলটা আসলে এই ক্যাটায়ন গুলোর উপর দিয়ে, অর্থাৎ এই এক্সচেঞ্জ রেজিনের উপর দিয়ে পাঠানো হয়। তো এখানে দেখো আর যদি SO3Na নেওয়া হয় বা RaSO3H হোয়াট এভার যদি নেওয়া হয়, তাহলে এনএটা কি আমার প্লাস রূপে থাকে, আর RaSO3 এটা পুরো একটা অ্যানায়ন। তো এক্ষেত্রে যদি আমি ক্যালসিয়াম প্লাস টু এর সাথে এই যদি মানে জল যদি এর উপর দিয়ে যায়, তখন জল থেকে ক্যালসিয়াম প্লাস টুটা এই জায়গাটায় ট্র্যাপ হয়, অর্থাৎ তৈরি হয় RaSO3 হোল 2 Ca। প্রশ্ন দেখো ক্যালসিয়াম 2 প্লাস, তাহলে এই ক্যালসিয়াম 2 প্লাসের চার্জটাকে নিউট্রালাইজ করার জন্য RaSO3 কটা দরকার, আচ্ছা দুটো, কারণ এতে একটা চার্জ নেগেটিভ, দুটো, তাহলে অবভিয়াসলি আমার এখানে এই দুটো করতে আসবে না, এখানে 2 দিতে হবে, তাহলে আর দুটো এনে চলে যাচ্ছে। তাহলে জলে আমার কি হচ্ছে, ট্র্যাপ হচ্ছে কোনটা, রেজিনের মধ্য দিয়ে যখন যাবে ক্যালসিয়াম ট্র্যাপ হচ্ছে, একইভাবে ম্যাগনেসিয়াম ট্র্যাপ হবে, তাহলে জলে আমার কি পাবো, রয়ে যাবে Na+, এবং যার জন্য কিন্তু জল ক্ষরক হয় না, তাহলে অবভিয়াসলি বদলে সোডিয়াম প্লাসটা জলের মধ্যে রয়ে যাবে। নেক্সট দেখো অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিন, ঠিক একইভাবে দেখো অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিন এখানে কি করে না, জলের ক্লোরাইড এবং সালফেট গুলোকে ট্র্যাপ করে,
তো অ্যানায়ন অক্সিজেন রেজিনকে আমরা যদি এইভাবে লিখে নিই, দেখো সরি, অ্যানায়ন অক্সিজেন রেজিনকে আমরা সংকেত এইভাবে লিখি আর NH3 প্লাস OH মাইনাস। তাহলে এখানে অ্যানায়নটা হচ্ছে কি OH মাইনাস এবং এই ক্যাটায়নটা হচ্ছে RnH3। তো এই রকম রেজিনের উপর দিয়ে যখন ক্লোরাইড বা সালফেট গুলো পাস করবে তখন আসলে কি হবে, যদি ক্লোরাইড পাস করে তাহলে RnH3 প্লাস সিম্পলি OH মাইনাসটা চলে যাবে, Cl মাইনাস ট্র্যাপ হবে, জলে চলে যাবে কি OH মাইনাস। আবার এই যদি সালফেটটাকে ট্র্যাপ করে তখন কি হবে না, RnH3 যেহেতু একটা চার্জ ইউনিট পজিটিভ চার্জ আর সালফেটের হচ্ছে ডবল নেগেটিভ, তো সেই জন্য এই ডবল নেগেটিভকে নিউট্রালাইজ করার জন্য RnH3 আমার কটা লাগবে, দুটো লাগবে, তার সঙ্গে দুটো OH মাইনাস রিলিজ করবে, দুটো OH মাইনাস রিলিজ করবে। ওকে, সো এই হচ্ছে ব্যাপারটা। তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম। ওকে, নেক্সট দেখো বলা হচ্ছে যে আচ্ছা স্থায়ী ক্ষরতা দূরীকরণ প্রক্রিয়া, হোয়াট আর দ্য প্রসেস। স্থায়ীকরণ দূরীকরণের জন্য রেজিন তো ব্যবহার করবো, তাহলে ক্ষর জলকে রেজিনের মধ্য দিয়ে পাঠাতে হবে প্রথম কাজ। তারপরে কি করতে হবে না, এই জলে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম গুলো কি হবে, এক্সচেঞ্জ হবে রেজিনের সাথে, যেটা আমরা দেখলাম। আর অ্যানায়ন বিনিময়কারী রেজিনের সাথে ক্লোরাইড আর সালফেট এগুলো এক্সচেঞ্জ হয়ে যাবে। তাহলে জলে আমার পড়ে থাকবে কি সোডিয়াম প্লাস OH মাইনাস ইত্যাদি। তাহলে অবভিয়াসলি এর জন্য জল তো ক্ষর হয় না, তাই জল এইভাবে মৃদু জলে রূপান্তরিত হয়। তাহলে রেজিনের সাথে যোগাযোগের পর, রেজিনের উপর দিয়ে চলাচলের পর জল থেকে কঠিন লবণ দূরীকরণ হবে এবং জল মৃদু হবে। তাহলে রেজিনের প্রশ্ন হলো এখানে সুবিধাগুলো কি। দেখো এখানে রেজিনের সুবিধাগুলো একটু আলোচনা করি। দেখো প্রথম রেজিনের সুবিধা হচ্ছে, দেখো এটি খুব কার্যকরী এবং খুব কুইক জলের স্থায়ী ক্ষরতা দূরীকরণ করতে পারে। 2 নম্বর, দেখো রেজিন ব্যবহার করা খুবই সহজ। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। দেখো রেজিন পুনর্ব্যবহারযোগ্য, অর্থাৎ একটু আমি বলে নিই। মনে করো রেজিনটা আমার ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন এগুলোকে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন ট্র্যাপ করছে। তো এই ট্র্যাপ করতে করতে কি হচ্ছে, ক্যালসিয়াম 2+টা যত RSO3 হোল 2, এইটা তো কি হলো, এই রেজিনের একটা নেগেটিভ পার্ট, এটা পজিটিভ পার্ট। তাহলে এগুলো তো ট্র্যাপ হয়ে গেলে কি হবে, একসময় কি হবে, রেজিন তার কার্যকারিতা হারাবে। তো এইটাকে দূরীকরণ করে, মানে রিভাইভ করার জন্য কি করবো না, সিম্পলি NaCl এর দ্রবণ এর মধ্যে দিয়ে চালনা করবো। তাহলে কি হবে, ক্যালসিয়াম আবার ক্লোরাইডের সঙ্গে তীব্র আসক্তির জন্য ক্যালসিয়াম এই ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড হয়ে রিলিজড হবে এই পকেট থেকে। তাহলে পকেটের মধ্যে কি চলে আসবে, RSO3 আবার সেই Na+ চলে আসবে, যেটা ছিল ইনিশিয়ালি। তাহলে যেটা প্রথমে ছিল, তাহলে কি দাঁড়ালো না, RSO3Na, এই রেজিনটা সে তার আগের অবস্থায় ফিরে গেল। এই জন্যই বলা হচ্ছে পুনঃব্যবহারযোগ্য। আর এর সুবিধা হচ্ছে, দেখো প্রচুর পরিমাণ জল একসাথে পরিশোধন করা সম্ভব। অসুবিধা কি না, এর দামটা কিন্তু বেশ বেশি। আর পুনঃচার্জের জন্য প্রয়োজন, একে বারবার কি করা হচ্ছে, রিকভারি করতে হচ্ছে, এটা একটা অসুবিধাও বটে। তো রেজিন জৈব পদার্থ এর মধ্যে যেগুলো থাকে, অর্থাৎ জলের মধ্যে যে জৈব অশুদ্ধি থাকে সেগুলো কিন্তু দূরীকরণ করতে পারে না, অজৈব গুলোকে পারে, জৈব গুলোকে পারে না। তো এগুলো একটা লিমিটেশন বা অসুবিধা বলে তোমরা জানতে পারবে। খুবই সহজেই অংশটা, এই জন্য আমি একটু তাড়াতাড়ি করছি। এরপর একটা প্রশ্ন, দাঁতের ক্ষয় এবং পিএইচ। প্রথম কথা হলো পিএইচ কি। তোমরা জানো পিএইচ কি, আমরা এইভাবে লিখবো, পিএইচ ইজ নাথিং বাট নেগেটিভ লগারিদম অফ H3O+, নেগেটিভ লগারিদম অফ H3O+, অর্থাৎ হাইড্রোজেন প্লাস আয়ন বা হাইড্রোক্সোনিয়াম, এই আয়নের গাঢ়ত্বের নেগেটিভ লগারিদমকে আমরা বলছি পিএইচ। তো পিএইচ কি করে, অ্যাকচুয়ালি অ্যাসিড এবং ক্ষারতার একটা মাপ করে, কতটা অ্যাসিড কতটা ক্ষারিক, এটা একটা স্কেল। এর ভ্যালু কত না, 0 থেকে 14 পর্যন্ত হতে পারে। 7 এর চেয়ে কম হলে আমরা নরমালি এটাকে অ্যাসিডিক বলি, আর 7 এর চেয়ে বেশি হলে পিএইচটাকে আমরা
কোনো দ্রবণের ক্ষারীয় বলে বলি। তো এখন দাঁতের ক্ষয়ের সঙ্গে পিএইচ এর কি সম্পর্ক? দেখো, দাঁতের বাইরে যে শক্ত আবরণ থাকে এটাকে এনামেল বলা হয়। এনামেল সবচেয়ে শক্ত একটা পদার্থ। এটা ক্যালসিয়াম দ্বারা তৈরি হয়। ক্যালসিয়াম, এখানে ক্যালসিয়ামের কার্বনেট এবং ফসফেট যৌগ থাকে। ওকে, নেক্সট, অ্যাসিড আক্রমণ। যখন আমরা কিছু খাবার খাই তখন খাবারের মধ্যে চিনির সাথে মুখের একটা ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটে, ব্যাকটেরিয়ার বিক্রিয়া করে এবং অ্যাসিড উৎপন্ন হয়। এই অ্যাসিড এনামেলকে ধীরে ধীরে কি করবে? আহ, দ্রবীভূত করে, মানে বিক্রিয়া করে এবং দাঁতের ক্ষয় শুরু হয়। নর্মালি আমাদের মুখের মধ্যে পিএইচ 5.5 এর উপরে থাকে, 5.5 থেকে 6.7 পয়েন্ট সামথিং, 5.5 এর উপরে থাকে। তো মুখের পিএইচ যদি এরকম ব্যাকটেরিয়ার সঙ্গে বিক্রিয়া করে মুখের মধ্যে, তো এই অ্যাসিড তৈরি হওয়ার জন্য পিএইচটা কমে যায়, তার মানে আরো অ্যাসিডিক হয়ে যাচ্ছে। তো এর ফলে এনামেল গুলো ধীরে ধীরে এই অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে এনামেল গুলো নষ্ট হয়। মূলত চিনিযুক্ত খাবার খাবারের পর মুখে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, যা দাঁতের ক্ষয়ের জন্য প্রধানত দায়ী। ঠিক আছে, নেক্সট দেখো, জলে আর্সেনিক দূষণের কারণ এবং WHO নির্ধারিত নিরাপদ মাত্রা। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জলে আর্সেনিক দূষণ কেন, মানে জলে আর্সেনিক দূষণটা কি কারণে হয়? বলছে প্রাকৃতিক কারণ। ভূত্বকের কিছু নির্দিষ্ট ধরনের খনিজ পদার্থ থাকে, ফ্লুরাইড থাকে, আর্সেনিক থাকে, ক্লোরাইড থাকে, অনেক, মানে তোমরা যে নলকূপের জল খাও সেই নলকূপের জলে কিন্তু এইরকম খনিজ বা মিনারেলস গুলো থাকে। তো ভূগর্ভস্থ জলের সঙ্গে এই আর্সেনিক উঠে আসতে পারে, ফলে আর্সেনিক দূষণ হয়। আর কি না, আমরা কিছু কীটনাশক বা ইন্ডাস্ট্রিয়ালি কিছু পদার্থ ব্যবহার করি যার মধ্যে আর্সেনিক থাকতে পারে এবং সেগুলো জলে মিশে সেই জলে মিশে কি করে আর্সেনিকের একটা মাত্রা অনেকটা বাড়িয়ে দিতে পারে, ফলে আর্সেনিক দূষণ সেখানেও ঘটতে পারে। নর্মালি WHO একটা নিরাপদ মাত্রা সেট করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেখানে বলা হচ্ছে 0.05 মিলিগ্রাম পার লিটার। এর অর্থ পানীয় জলে আর্সেনিকের পরিমাণ এর চেয়ে যদি বেশি হয় তাহলে তা হবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই না? এইটা তোমরা ভিডিওটাকে পজ করে করে এই ডেটাগুলো তুলবে। আর্সেনিক দূষণের ক্ষতিকর প্রভাব যদি এরকম প্রশ্ন করে, প্রথম প্রশ্নের প্রথম এই পয়েন্ট আমরা যেটা করবো চর্মরোগ। আর্সেনিক দূষণের ফলে জল পান করলে চর্মরোগ হতে পারে, মানে চামড়া গুলো খসে খসে যেতে পারে, আর ফুসকুড়ি ব্লিস্টার হতে পারে, ক্যান্সার। দীর্ঘদিন এই আর্সেনিক যুক্ত জল যদি আমাদের শরীরে প্রবেশ করে তাহলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। হৃদরোগ, হার্টের সমস্যা, নার্ভাস সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করে। এখন প্রশ্ন হলো আর্সেনিক দূষণ কিভাবে, এই রোধটা কিভাবে করব? না, প্রথমত দেখো আমাদের দৈনন্দিন জীবনে দেখেছি নলকূপ থেকে জলের কিন্তু একটা কোয়ালিটি টেস্ট করার জন্য লোক আসে এবং তারা জল নিয়ে যায়, সেই কোয়ালিটি টেস্টটা করে, অর্থাৎ জলের গুণগত মান তারা পরীক্ষা করে। এটা একটা দূষণ রোধী ব্যবস্থা বলা যেতে পারে। 2 নম্বর বলবো আর্সেনিক দূষণ, এর ফলে আর্সেনিক দূষিত জল সেটাকে পরিশোধন। বিভিন্ন প্রযুক্তি আছে যার মধ্য দিয়ে আর্সেনিক দূষিত জল পরিশোধন করা সম্ভব। সর্বোপরি সচেতনতা বৃদ্ধি, যে আর্সেনিক দূষণ এটা একটা আমাদের পক্ষে খুবই ট্র্যাজিক হতে পারে, আমাদের জীবন দুর্বিষহ হতে পারে। তো সেটা কারণে যথেচ্ছ আমরা নলকূপের জল নষ্ট করব না বা নলবাহিত জলকেও নষ্ট করব না, যাতে করে প্রচুর জল তুলতে হয়, এবং জল বেশি তুললেই তার মধ্য দিয়ে আর্সেনিক দূষণটা বেশি হয়। কঠোর আইন প্রয়োগ, আর্সেনিক দূষণ রোধে কঠোর আইন প্রয়োগ, মানে যথেচ্ছ আমরা নলকূপ তৈরি করব, যথেচ্ছ আমরা স্যালো যে লাইনগুলো সেগুলো ব্যবহার করব, এটা করা যাবে না। ঠিক আছে, নেক্সট চলে আসছে হোয়াট ইজ ইউট্রিফিকেশন। আমরা যেটা আলোচনা করবো এরপরে সেটা হচ্ছে ইউট্রিফিকেশন। দেখো ইউট্রিফিকেশন কিভাবে হয় এটা আগে প্রথমে জেনে নিই। ধরো তুমি তোমার জমিতে রাসায়নিক সার ব্যবহার করছো, তো
তো রাসায়নিক সার তো একটা জমিতে খুব কম জায়গায় ব্যবহার করা হয় না, মাঠের পর মাঠ চাষ হয়, সেখানে রাসায়নিক সার ব্যবহার, এই রাসায়নিক সার থেকে খালের জল, খালের জল থেকে নদীর জল এইভাবে মিশতে থাকে। এই রাসায়নিক সারের মধ্যে থাকে নাইট্রোজেন এবং ফসফরাস। রাসায়নিক সারের মধ্যে কি থাকে? নাইট্রোজেন এবং ফসফরাস। তো এগুলো কি হয়? জলের সঙ্গে মিশে। বর্জ্য, শিল্প কলকারখানায় যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট গুলো তৈরি হয়, সেখান থেকে জলে নাইট্রোজেন ফসফরাস বাড়তে পারে। আর এর ফলে হচ্ছে অ্যাকচুয়ালি ইউট্রিফিকেশন। তাহলে ইউট্রিফিকেশনটা কি একটু জেনে নিই আমরা। ইউট্রিফিকেশন হলো, বলছে শৈবালের অতিরিক্ত বৃদ্ধি। এই যে ফসফরাস, এই যে নাইট্রোজেন, এগুলো যখন জলে প্রচুর পরিমাণে বাড়ছে, এই অতিরিক্ত পুষ্টি উপাদান পেলে শৈবালগুলো অতিরিক্ত বৃদ্ধি হয়, একেই আমরা বলি অ্যালগাল ব্লুম। জলের গুণগত মান হ্রাস, শৈবালের অতিরিক্ত বৃদ্ধি ফলে জলের যে গুণগত মান সেটা বৃদ্ধি পায়, কারণ জলের মধ্যে যে অক্সিজেন সেটা সেটা কমতে থাকে, কারণ এই অক্সিজেন গুলোকে এরা ইউজ করে, শৈবাল এদের অতিরিক্ত বৃদ্ধির ফলে ওরা অক্সিজেনকে ইউজ করে, ফলে অক্সিজেনটা কমে যায়, ফলে জলটা সামান্য হলেও, সামান্য বলে যথেষ্ট বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা জলে অক্সিজেনের একটা ঘাটতি তৈরি হয়, এবং এর ফলে কি হবে? জলজ যারা জীবজন্তু তারা মারা যেতে পারে অক্সিজেনের অভাবে, যেমন মাছ। তো শৈবালের অতিরিক্ত বৃদ্ধির জন্য কি হয়? জলের ব্যবহারকেও বাধাগ্রস্ত করে। তো ইউট্রিফিকেশন রোধের ব্যবস্থা কি করব? না, ফসফেট এবং নাইট্রোজেনের ব্যবহার কমাতে হবে কৃষিতে। তারপরে বর্জ্য বা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট গুলো যেখানে সেখানে ফেলা যাবে না, যেখানে যত্র ফেলে দেবো আর সেখান থেকে জলে প্রবেশ করবে, এগুলোকেই করা যাবে না। এটা হচ্ছে ইউট্রিফিকেশন রোধের ব্যবস্থা। নেক্সট বলা আছে, দেখো, শব্দ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। যদি প্রশ্ন এরকম হয়, শব্দ কি ধরনের তরঙ্গ? শব্দ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। মনে রাখবে, অনুদৈর্ঘ্য তরঙ্গ কি না, যখন কোনো তরঙ্গের কম্পন, ধরে নাও আমি একটা উদাহরণ তোমাদের ছবিটা একটু করে দেখাই। ধরো শব্দ যদি এরকম হয় যে শব্দের বিস্তারটা এইদিকে হচ্ছে, বিস্তার হওয়ার ফলে শব্দের যে এই যে এটা এখানটা তো সৃষ্টি হচ্ছে, এই জায়গাটা সৃষ্টি যদি হয় শব্দটা, তো এখান থেকে বায়ুগুলোর কম্পন অ্যাকচুয়ালি এইভাবে ঘনীভবন আর তনুভবন হয়। এই জায়গাটা ঘনীভবন, আর পাতলা পাতলা আমরা যদি লেয়ার হয় সেটাকে আমরা বলি তনুভবন। তো এই ঘনীভবন তনুভবনটা দেখো ঠিক সমান্তরালেই হচ্ছে, সমান্তরালেই হচ্ছে। কার সমান্তরালে? গতির সমান্তরালে। তাহলে তরঙ্গের কম্পনটা ঠিক দেখো ঠিক আছে, এদের যে গতি মানে তরঙ্গের যে গতি তার সমান্তরালে যখন হচ্ছে, তখন অর্থাৎ এরা টু অ্যান্ড ফ্রো এইদিকে মুভমেন্টটা করছে, আর এর ফলেই তো ঘনীভবনটা হচ্ছে বা তনুভবনটা হচ্ছে, টু অ্যান্ড ফ্রো। তাহলে মাধ্যমের কম কম মানে কণাগুলো অ্যাকচুয়ালি এদিকে যাচ্ছে আবার এদিকেও যাচ্ছে, এর ফলে কখনো ঘনীভবন কখনো তনুভবন হচ্ছে, এবং এর ফলেই তৈরি হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ অর্থাৎ শব্দ। ঠিক আছে, নেক্সট বলছে জলের যে ইউট্রিফিকেশনের জন্য দায়ী কোন লবণ? আমি যদি এরকম অপশন দিয়ে দেয়, ফসফেট, তারপরে কার্বনেট, তারপরে সালফেট, তারপরে যদি দিয়ে দেয় নাইট্রেট, তো আমরা উত্তর বলবো ফসফেট। ওকে, নেক্সট হচ্ছে এরপরে দেখো একটা প্রশ্নটা হচ্ছে, দেখো, একটি বস্তু 3 সেকেন্ডে 30 বার কম্পন করে, বলা হচ্ছে যে এর অ্যাকচুয়ালি তরঙ্গ বেগ কত। তো দেখো, আমরা যদি সমস্যাটা এইভাবে করি, এখানে এখানে একটা ডেটা কিন্তু দেওয়া দরকার, সেটা হচ্ছে শব্দের বেগ। শব্দের বেগটা অবশ্য নির্ণয় করতে বলেছে, বা তরঙ্গের বেগ। তাহলে এখানে ডেটা আমাদের যেটা দেওয়া আছে সেটা দিয়েছে 3 সেকেন্ডে 30 বার। তাহলে 3 সেকেন্ডে 30 বার কম্পন করে। আর কি বলেছে না, ধরো এটা যদি শব্দ হয়, শব্দের তরঙ্গ যদি আমরা এইভাবে দিই, রিপ্রেজেন্ট করি, তাহলে কি হয়? এইটাকে বলা হচ্ছে তরঙ্গ, এই জায়গাটাকে বলা হচ্ছে তরঙ্গ শীর্ষ, আর এই জায়গাটাকে বলা হচ্ছে তরঙ্গ পাদ। তরঙ্গ শীর্ষ আর তরঙ্গ পাদ এর মধ্যে যে দূরত্ব সেটাকে আমরা বলি কি? λ/2। কারণ একটা দুটো তরঙ্গ, এই যে এটা একটা তরঙ্গ শীর্ষ, এটা একটা তরঙ্গ শীর্ষ, এই দুটো তরঙ্গ শীর্ষের মধ্যে দূরত্বটাকে আমরা বলি, পরপর দুটো তরঙ্গ শীর্ষের মধ্যে দূরত্বটাকে আমরা বলি কি? এই জায়গাটা ল্যামডা।
তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক তাহলে এটা তার অর্ধেক হচ্ছে, দেখো এটা ঠিক তার একটা তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাত, তার মাঝখানে দূরত্বটা হচ্ছে λ/2। তাহলে এখানে আমরা বলতে পারি যে এখানে প্রশ্ন দিয়েছে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এইটা। তাহলে অবভিয়াসলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, 2, 2 দিয়ে গুণ করতে হবে, λ/2 সমান এটা, λ সমান 2 × 0.5 সমান 1 মিটার। তাহলে তরঙ্গ বেগ কত হবে না, আমরা জানি যে এখানে কম্পন মানে এফ সমান ভ্যালুটা কত হচ্ছে না 30/3, দেখো 1 সেকেন্ডে কম্পন হবে 10। আর এখানে তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে গেছি, তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা এইভাবে লিখি, তরঙ্গ দৈর্ঘ্য 1.0 মিটার। তাহলে এখানে ভি সমান কি সম্পর্ক, ভি সমান এফ ল্যামডা। তো এখান থেকে আমরা বসিয়ে দেবো 10 গুণিত 1 সমান 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এইভাবে অঙ্কটা এখানে করে দেওয়া আছে, তোমরা জাস্ট তুলে নেবে, সিম্পল একটা প্রবলেম করে দেওয়া আছে, দেখে নাও। 10 মিটার পার সেকেন্ড, তাহলে কম্পনশীল বস্তু আমরা বলবো 3 সেকেন্ডে 30 বার যদি পূর্ণ কম্পন করে তাহলে ওর তরঙ্গ বেগ হবে 10 মিটার পার সেকেন্ড। নেক্সট বলছে ক্ষণস্থায়ী যদি একমাত্রিক শব্দ, যেমন গো একমাত্রিক শব্দ, হু এরকম একমাত্রিক শব্দ মনোসিলেবল যেগুলো, তাদের জন্য বলছে শ্রোতা এবং প্রতিফলকের দূরত্ব কত হবে। তো দেখো আমরা তো শব্দ নির্বন্ধর কথা শুনেছি যে একটা শব্দ আমাদের কানে 0.1 সেকেন্ডের ব্যবধানে যদি আসে অপর শব্দ, তাহলে আমরা পৃথকভাবে বুঝতে পারি। মানে একটা শব্দ আমার কানে এলো, ঠিক তার 0.1 সেকেন্ডের মধ্যে যদি অপর একটা শব্দ চলে আসে, তাহলে আমাদের বায়োলজিক্যাল সেন্স অর্গান অর্থাৎ ইয়ার, কান, সে কিন্তু বুঝতে পারে না। তো শব্দ নির্বন্ধের ভ্যালু কত, 0.1 সেকেন্ড। তাহলে শব্দের বেগ আমরা জানি 343 বা 340, যে বই যেরকম আছে 340 মিটার পার সেকেন্ড। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, তাহলে ব্যাপারটা এটাই দাঁড়াচ্ছে যে এটা যদি আমার সোর্স হয়, এটা যদি আমার সোর্স হয় আর এইটা যদি প্রতিফলক হয়, তাহলে এই শব্দ যাবে এবং ফিরে আসবে 2 and 4, এর জন্য টোটাল টাইম গ্যাপটা হবে 0.1 সেকেন্ড। তার মানে শ্রোতা এবং প্রতিফলকের মধ্যে যাওয়া আসার দূরত্ব কত হবে, 34.3 মিটার। তার মানে এই যে এইখান থেকে এই দূরত্ব এবং এবার ফিরে আসে এই টোটাল দূরত্বটা আমরা পেলাম 34.3 মিটার। এই যে শব্দের বেগকে আমরা সব টাইম ব্যবধান, যেটা সময়ের ব্যবধান গুণ করলাম, তাহলে ন্যূনতম কত চাই 17.15, এটা 340 হলে কত হতো 17 মিটার। তাহলে শ্রোতা এবং প্রতিফলকের মধ্যে দূরত্ব কি হবে, 2 দিয়ে কেন ভাগ করলাম, দেখো এখানে কি হচ্ছে না যাওয়া এবং আসার মধ্যে দূরত্বটা হচ্ছে 3, এইটা। তাহলে শুধু যাওয়ার দূরত্ব, মানে এখান থেকে এই দূরত্বটা অ্যাকচুয়ালি কি করে বের করবো না, এটা এটা তো যাওয়া আর আসা, তাহলে এটা অর্ধেক হবে, এই জন্য 2 দিয়ে ভাগ করা হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো নেক্সট কোশ্চেন, শব্দ দূষণের জন্য সুরযুক্ত শব্দের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখানে প্রশ্নটা দেখো শব্দের সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য বলা হয়নি, শব্দ দূষণের জন্য, প্রশ্নটা একটু নোট করবো। তো এখানে প্রথম দেওয়া আছে ইন্টেন্সিটি বা তীব্রতা। সুরযুক্ত শব্দের তীব্রতা বা প্রাবল্য যত বেশি হবে তত কি হবে আমাদের কানে, তত বেশি কষ্ট হবে, আমাদের শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে যত শব্দের প্রাবল্য বেশি হবে শব্দের তীব্রতা তত বেশি হবে এবং আমাদের শব্দ দূষণের জন্য এটা একটা দায়ী কারণ বলতে পারো। নেক্সট হচ্ছে ফ্রিকোয়েন্সি। দুটো ব্যক্তির শব্দের প্রাবল্য একই কিন্তু একজনের কম্পাঙ্ক বেশি, তাহলে সেটা আমাদের কাছে অনেক বিরক্তিকর হয়। যেমন একটি সাইরেনের শব্দ উচ্চ কম্পাঙ্কের হয় এবং এটি শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত করে, তাহলে এই সাইরেনের শব্দ যেহেতু কম্পাঙ্ক বেশি, তাহলে কম্পাঙ্ক বেশি হলে বা উচ্চ কম্পাঙ্কের হলে সেটাও শব্দ দূষণের একটা কারণ। নেক্সট হচ্ছে টাইম। দীর্ঘ সময় ধরে যদি সুরযুক্ত শব্দ শোনা হয় সেটাও কিন্তু আমাদের শরীরে এবং মনে কি হয় একটা ক্লান্তি আনে। তুমি গান শুনতে ভালোবাসো, সুরযুক্ত সবই ঠিক আছে, কিন্তু দীর্ঘক্ষণ শুনলে কি হয় আমাদের শরীরে এবং মনে একটা ক্লান্তি আসে। যেমন ট্রাফিকের শব্দ দীর্ঘ সময় ধরে শুনলে আমাদের ব্লাড প্রেশার বাড়তে পারে, ঘুমের সমস্যা হতে পারে। ঠিক আছে,
তো সেই কারণে এইগুলো একটা দূষণের জন্য দায়ী কারণ হতে পারে। তো শব্দ দূষণের ফলে এখানে জেনে রাখি প্রসঙ্গক্রমে কি কি সমস্যা হয়। শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত হয়, এটা তো ঠিকই আছে। শব্দ দূষণে শ্রবণ শক্তি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। স্বাস্থ্য সমস্যা কি হয় না, শব্দ দূষণে রক্তচাপ বাড়ে, হৃদরোগ, ঘুমের সমস্যা, মানসিক চাপ এবং উদ্বেগ বাড়ে। কাজের ক্ষমতা, শব্দ দূষণের ফলে কাজের ক্ষমতা হ্রাস পায়, বিরক্তিকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়, উম, দুর্ঘটনা বা ঝুঁকি বাড়তে পারে। মানে প্রচুর শব্দ হচ্ছে, তুমি শুনতে পাচ্ছ না, ফলে রাস্তা পারাপার করা বা ট্রেন লাইনের যে সিগন্যাল, এগুলো শুনতে পাবে না। শিক্ষার উপর প্রভাব, শ্রেণীকক্ষে অতিরিক্ত শব্দ যখন হয়, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, তোমাদের মনোযোগে কি হয়, বাধা আসে। তাহলে এটা একটা প্রভাব। এখন প্রশ্ন হচ্ছে, এই শব্দ দূষণটাকে আমরা কি করব, রোধ করব কি করে? যদি এরকম প্রশ্ন আসে, শব্দ দূষণ রোধ করার উপায়, তাহলে বলবো শব্দ উৎসকে নিয়ন্ত্রণ করতে হবে। ভেরি ইম্পর্টেন্ট একটা কথা। শব্দ দূষণ রোধ করার একটা প্রথম পয়েন্ট হচ্ছে শব্দের উৎসকে নিয়ন্ত্রণ করা। এখন যানবাহন জনিত শব্দ হচ্ছে, সেখানে আমরা উচ্চ প্রাবল্যের বা কম্পাঙ্কের মানে আহ, মানে এ করে, মানে মানে এ না ব্যবহার করে, যন্ত্র না ব্যবহার করে, সেখানে একটু কম কম্পাঙ্কের এবং কম প্রাবল্যের শব্দ ব্যবহার করতে হবে। নেক্সট হচ্ছে শব্দ নিরোধক ব্যবহার। বাড়ি, অফিস, শ্রেণীকক্ষে শব্দ নিরোধক ব্যবহার করা যায়। এই এমন ভাবে ওয়ালগুলো করা হয় যেগুলো শব্দটাকে অ্যাবজর্ব করে নেবে। বৃক্ষরোপণ, ইয়েস, এটা সবচেয়ে ভালো একটা উপায়, প্রাকৃতিক উপায়। বৃক্ষ যত রোপণ করবে, শব্দ দূষণটা অনেকটা কমে যাবে, কারণ এরাও কিন্তু অনেক সাউন্ডটাকে অ্যাবজর্ব করতে পারে। সচেতনতা সবচেয়ে বড় একটা উপায়, যার মধ্য দিয়ে এই শব্দ দূষণ রোধ করা সম্ভব। নেক্সট প্রশ্ন তোমরা যেটা করবে সেটা হচ্ছে কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গের যে বেগ, এদের মধ্যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা 2 নম্বরের একটা পড়বে, প্রতিষ্ঠা করো। তো দেখো, কম্পাঙ্ক কাকে বলে না, কোনো একটা শব্দ সৃষ্টিকারী শব্দ তরঙ্গের তো মূল 3টে বৈশিষ্ট্য: কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য আর বেগ। তো কম্পাঙ্ক কাকে বলে না, 1 সেকেন্ডে কোনো কম্পনশীল বস্তু যতবার পূর্ণ কম্পন সম্পন্ন করে, পূর্ণ কম্পন। একে আমরা নর্মালি হার্জ ইউনিট দিয়ে প্রকাশ করি। হার্জ হচ্ছে 1 সাইকেল পার সেকেন্ড, 1 হার্জ। তো কোনো বস্তু যদি 50 বার কম্পিত হয় 1 সেকেন্ডে, তাহলে সেটা হবে 50 ভাইব্রেশন পার সেকেন্ড, 50 হার্জ। তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে, কোন তরঙ্গে দুটি ক্রমিক শীর্ষবিন্দু এবং বা তলবিন্দু, মানে তরঙ্গ শীর্ষ অথবা তরঙ্গ পাদের যে মধ্যবর্তী দূরত্ব, সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, যেটা তোমাদের ছবি করে আমি দেখিয়েছি আবার একবার ফর এটা দেখিয়ে দিয়ে দেখো। ধরো এটা একটা শব্দ, তরঙ্গকে আমরা এইভাবে দেখাচ্ছি, শব্দের কম্পন এদিকে, তরঙ্গ দেখানো হচ্ছে, শব্দের অগ্রসর দেখানো হচ্ছে, শব্দের মানে শব্দটা এইদিকে যাচ্ছে, আর এই বস্তুগুলো মানে এখানে কম্পন গুলো দেখানো হচ্ছে। তো এইখানে তরঙ্গ, এইটাকে বলে শীর্ষ, এই জায়গাটাকে আমরা বলি তরঙ্গ শীর্ষ। তারপরে তরঙ্গ শীর্ষ কিন্তু এইটা, এইটা তরঙ্গ শীর্ষ, তাহলে এইটা আর এইটা, অথবা এই তরঙ্গপাত আর ঠিক তার পরে তরঙ্গপাত, তখন এইটা। এই এই দুটো তরঙ্গ পাদের মধ্যে দূরত্বটাকেও বলতে পারো, অথবা তরঙ্গ শীর্ষের মধ্যে দূরত্ব, এই দুটোকে বলা আছে তরঙ্গ দৈর্ঘ্য। ক্লিয়ার? নেক্সট হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তো হলো তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ কাকে বলে না, কোনো কোনো তরঙ্গ 1 সেকেন্ডে যে দূরত্ব যায় সেটা হচ্ছে তার তরঙ্গ বেগ, মানে 1 মিটার পার সেকেন্ড। আমরা যদি বলি 1 মিটার যদি তরঙ্গ যদি 1 সেকেন্ডে যায়, তাহলে সেটা তার বেগ। নর্মালি 340 মিটার সেকেন্ডে যায় শব্দগুলো। শব্দ আমাদের বায়ুতে যে শব্দ 340, কোনো বইয়ে 330 লেখা আছে, তো 1 সেকেন্ডে 340 বা 330 মিটার যেতে পারে। তো আসল এবার চলে আসি সম্পর্ক। আমরা ধরে নিচ্ছি তরঙ্গের কম্পাঙ্ক এফ হার্জ, তরঙ্গের দৈর্ঘ্য ল্যামডা মিটার, তরঙ্গের বেগ ভি মিটার পার সেকেন্ড, এটাকে ধরে নিলাম। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে 1 সেকেন্ডে তরঙ্গটি এফ বার পূর্ণ কম্পন করবে। এবার পূর্ণ কম্পন যদি একটি হয়, তাতে তরঙ্গ ল্যামডা দূরত্বে যায়,
তাহলে এফ কম্পনে এফ যেহেতু কম্পন হচ্ছে তাহলে এফ কম্পনের তরঙ্গ যাবে কত না এফ গুণিত ল্যামডা। তাহলে তরঙ্গ বেগ আমরা তো জানি 1 সেকেন্ডে যতটা যায় 1 সেকেন্ডে তাহলে তরঙ্গ গেল কত এফ ল্যামডা দূরত্ব। তাহলে 1 সেকেন্ডে যত যায় তাকেই বলা হচ্ছে বেগ, সেই জন্য বি ইকুয়াল টু এফ ল্যামডা। তো মনে রাখবে সুতরাং তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়াল টু তরঙ্গ বেগ সমান কম্পাঙ্ক ইনটু তরঙ্গ দৈর্ঘ্য, দ্যাট ইজ ভি সমান এফ ল্যামডা। নেক্সট কোশ্চেন, এটা একটা উদাহরণ দেওয়া হচ্ছে কোন একটা তরঙ্গ তার কম্পাঙ্ক 500 হার্জ এবং তার তরঙ্গ দৈর্ঘ্য বলা হচ্ছে 0.5 মিটার। তো বলা আছে তার বেগ কত হবে, এই সূত্র ফেলি দিয়ে জাস্ট ভি সমান এফ ল্যামডা, এফ এর মান বসালো, ল্যামডার মান বসালো। এর নেক্সট কোশ্চেনে দেখো সমান্তরাল পাহাড়ের মাঝে কোনো এক স্থানে দাঁড়ানো দুটো পাহাড়ের মাঝখানে এক ব্যক্তি বন্দুক থেকে গুলি ছুড়লো। 2 সেকেন্ড পরে প্রথম প্রতিধ্বনি, 4 সেকেন্ড পরে দ্বিতীয় প্রতিধ্বনি শুনলেন। পাহাড় দুটির মধ্যে দূরত্ব কত? খুব ইম্পর্টেন্ট এবং খুব ইজি একটা। দেখো এটা ছবিটা আমরা যদি একটু করে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। ধরো এটা একটা পাহাড়, ঠিক আছে, এটা একটা সমতল কোনো জায়গা, সেকেন্ড পাহাড়টা মনে করে এইটা, ঠিক আছে। এখন এর মাঝখানে মনে করো লেফট এইরকম জায়গায় কোনো আছে, এইরকম একটা জায়গা। তাহলে প্রথম একটা শব্দ গেল, ফিরে এলো, এইটা সব যেহেতু দূরত্ব কম তাহলে এটা আমি ধরে নিচ্ছি 2 সেকেন্ড। আর এখান থেকে শব্দ যদি এই একই শব্দ যায় তাহলে কি হবে, এখান থেকে ফিরে আসতে আমার সময় লাগবে 4 সেকেন্ড। তাহলে মোদ্দা কথা কি, 2 সেকেন্ডে শব্দটা প্রথম পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে তার কানে ফিরলো। তো শব্দের বেগ যদি 343 মিটার পার সেকেন্ড ধরি তাহলে 2 সেকেন্ডে কত যায় না 686 মিটার যায়। তাহলে এটা হচ্ছে এখান থেকে যাওয়া আর আসার দূরত্ব, সেই জন্য 2 দিয়ে ভাগ করলে প্রথম পাহাড়ের দূরত্ব পাই। এইটা তো আমার ব্যক্তিটা এই জায়গায় আছে, ব্যক্তি থেকে গেল আর এলো, সেখানে 2 দিয়ে ভাগ করা। ঠিক একইভাবে 4 সেকেন্ডে কতখানি গেল বের করলাম, 4 সেকেন্ডে গেল 4 ইন্টু 343 মিটার, এইটা। এবার যাওয়া আসা এই নিয়ে তো 1372, তাহলে 2 দিয়ে ভাগ করলে আমি 686, তার মানে মোদ্দা কথা এইটার দূরত্ব কত হলো 686। তাহলে দুটি পাহাড়ের যদি মধ্যবর্তী দূরত্ব চাই, টোটাল চেয়েছে দুটো পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব, তাহলে আমরা এখান থেকে এটা বের করলাম 343, এখান থেকে এটা বের করলাম 686, জাস্ট ওই দুটোকে আমরা কি করবো যোগ করে দেবো, এই আমাদের আনসার। এই হচ্ছে ব্যাপার। দেখো যোগ করে দিতে 1029, জাস্ট এইভাবে অঙ্কটা তোমরা করে নেবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আজকে তোমরা ক্লাস করার জন্য। আজকে তোমাদের এই যে বিষয়গুলো আলোচনা করলাম সেই সাবজেক্টটা হচ্ছে মূলত শব্দ এবং জ্বর। বেশ কিছু প্রশ্ন আরো রয়ে গেল, আমরা পরবর্তী লেসনে এই বাকি প্রশ্নগুলো আলোচনা করব। আজকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, তোমরা মন দিয়ে ক্লাস করেছো। থ্যাংক ইউ ভেরি মাচ।